পুশিন ঘিরে সীমান্ত উত্তেজনা, 24 ঘন্টা 8 জেলা দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফ এর, রুখে দিল বিজিবি। টহল জোরদার, দিনরাত পাহারায় স্থানীয়রাও। 7তলা 8তলা 9তলা পর্যন্ত মশা উঠে। কখনোই আমরা দেখি না এখানে মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্ত, এবার ভয়াবহ পরিস্থিতির শঙ্কা। অভিযান চালাবে ঢাকার 2 সিটি, বাড়িতে এডিসের লার্ভা পেলে আইনি ব্যবস্থার ঘোষণা। উচ্ছেদের 3 মাস না যেতেই আবার দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। বগুড়ায় ডাকাতির পর হত্যা মামলায় জামিনে মুক্ত চক্রের সদস্যরা ফের একই অপরাধে। গোয়েন্দা পুলিশের জালে ধরা 5 জন, লুটের বিভিন্ন মালামাল উদ্ধার। এবং ঈদের ছুটি কাটিয়ে এখনো ঢাকায় ফিরছে মানুষ। কর্মদিবস সামনে রেখে বেড়েছে তোড়জোড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজট, ফেরিঘাটেও যাত্রীর চাপ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বিএসএফ এর পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। গত 24 ঘন্টায় 8 জেলা দিয়ে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে তা রুখে দিয়েছে বিজিবি। দেশের সব সীমান্তেই টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনরাত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। অস্ত্র হাতে সীমান্ত পাহারায় বিজিবি সদস্যরা। দিনরাত চলছে টহল, পাশাপাশি মাইকিং করে দেওয়া হচ্ছে সতর্কবার্তা। পুশিন বাংলাদেশের জনগণের জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। শনিবার সকালেও মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্ত দিয়ে 6 জনকে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে সেই চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বর্তমানে ওই 6 জন শূন্যরেখায় অবস্থান করছেন। শুধু দিনে নয়, রাতের আধারেও পুশিনের চেষ্টায় বিএসএফ। দিনাজপুরের সীমান্ত এলাকা দিয়ে 11 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। হিলির খাসুরিয়া সীমান্ত দিয়ে ভারতীয় 5 নাগরিকের অবৈধ অনুপ্রবেশ রুখে দেয় বিজিবি। পঞ্চগড় সীমান্তে শিশুসহ 10 জনকে বিএসএফ এর পুশিনের চেষ্টাও ব্যর্থ করে দেয় বিজিবি। পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত না নেয়ায় 31 ঘন্টা ধরে শূন্যরেখায় অবস্থান করছে শিশুসহ ওই 10 জন। এদিকে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গির কলসির মুখ সহ 9টি সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে রেখেছে বিজিবি। দিনরাত পাহারা দিচ্ছেন তারা। আতঙ্কিত হলেও বিজিবির পাশে থেকে পুশিন রুখতে মরিয়া স্থানীয়রা। আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব বাধা দেবার। আমরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে বিষয়টা অবহিত করব। রাতের বেলা অবশ্যই পাবলিক নিয়ে বিজিবির সাথে একসাথে বর্ডারে এবং ভালো সহযোগিতা করে আমরা পাহারা দিতেছি। স্বাভাবিক কর্মী পুশিন করার জন্য, আমরা প্রতিহত করার জন্য যা যা করার দরকার আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা ডিউটি করতেছি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়েও তার কাটার গেট খুলে 28 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এমন অবস্থায় জেলার 4 উপজেলায় প্রায় 184 কিলোমিটার সীমান্তে কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। গ্রামে গ্রামে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা সহ সীমান্তে কোনো অস্বাভাবিক ঘটনা দেখলে জানাতে বলা হচ্ছে। দিবারাত্রি 24 ঘন্টা প্রহরা দিচ্ছি এবং সতর্ক রয়েছি যাতে কোনো অবৈধভাবে কোনো অনুপ্রবেশ ঢুকতে না পারে। এছাড়া ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ ঠেকাতে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী এলাকাতেও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। এখানকার সীমান্ত থেকেও বিএসএফ 10 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। তুরস্ক বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদারে প্রতি বছর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাতের পর এই তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রেস উইং জানায়, দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখায় তুরস্ককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেয় তুর্কি সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সংসদীয় দলের কাছে 7 মন্ত্রী তাদের মন্ত্রণালয় সম্পর্কে 120 দিনের কার্যক্রম উপস্থাপন করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন সামনে রেখে সরকার দলীয় সংসদীয় সভা শেষে এই তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই সভা শুরু হয়। এতে স্কুলে মানসম্পন্ন খাবার সরবরাহ না করায় ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিফ হুইপ জানান, দেশে চাঁদাবাজ মাদকের কোনো জায়গা হবে না বলে বৈঠকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। 5 বছরে সারা দেশে 25 কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে সরকারের। 14 জুন কক্সবাজারের ডুলা হাজারা থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরামর্শ দেন স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের। গাছ রোপণের পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়। এদিকে প্রান্তিক মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের উদ্যোগ নিয়েছে সরকার। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ চালিত এই অ্যাম্বুলেন্স তৈরি করা হবে, যার নকশা করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। ইলেকট্রিসিটিতে চলবে, এটার সাথে আমাদের কিছুটা ছোট আকারে হলেও সৌর বিদ্যুতের ব্যবস্থাও থাকবে। আমরা প্রথমে পাইলটিং প্রজেক্ট করব একটা উপজেলায়, ইনশাল্লাহ সাকসেসফুল হলে আমরা সারা বাংলাদেশে আগামী বছর আমরা এইটা চালু করব। 3 পর্যায়ে সেবা দেওয়ার পরিকল্পনা নিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এতে আমদানি নির্ভরতা কমবে এবং কম খরচে আধুনিক অ্যাম্বুলেন্স সরবরাহ করা সম্ভব হবে। 2 টাইপস অফ অ্যাম্বুলেন্স। ওয়ান টাইপ ইজ যেটা গ্রামের রিমোট কর্নার থেকে মায়েদেরকে বা সিরিয়াস একটা মুমূর্ষ রোগীকে উপজেলা কমপ্লেক্স আনার জন্য এক ধরনের একটা অ্যাম্বুলেন্স হবে। আরেকটা হবে সেকেন্ড টাইপ, উপজেলা থেকে আমাদের সদর, জেলা সদর অথবা ইন কেস অফ নেসেসিটি ক্যাপিটাল রাজধানীতে নিয়ে আসার জন্য। ওই অ্যাম্বুলেন্সটাতে অক্সিজেনের ব্যবস্থা থাকবে, সিলিন্ডারের বেড থাকবে, অ্যাটেন্ডেন্ট থাকবে, আরও প্রাসঙ্গিক যা যা দরকার থাকবে। দেশের ভৌগোলিক ও সড়ক যোগাযোগ পরিস্থিতি বিবেচনায় রেখে অ্যাম্বুলেন্সের ডিজাইন করা হবে এবং ধাপে ধাপে উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হবে। আমরা আমাদের নিজস্ব খাত থেকে করব। ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রামিসা ধর্ষণ হত্যা মামলায় রায় কাল। দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন শিশুটির বাবা। শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন পেশাজীবীরা। পরিবার থেকেই শিশুদের নৈতিক শিক্ষা ও সচেতনতা তৈরির আহ্বান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর। সমাজের সব শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে একটি জাতীয় শিশু সুরক্ষা টাস্ক ফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের। একজন ধর্ষিতার বাবা হিসেবে পরিচিত, এটার দায়ভার কি আমি নেব, না সমাজ দেবে, না রাষ্ট্র নেবে? রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণার আগের দিন শিশু নির্যাতন ও করণীয় শীর্ষক গোল টেবিলে এভাবেই কান্নায় ভেঙে পড়েন তার বাবা। বলেন, বিচারের পাশাপাশি রায়ও দ্রুত কার্যকর করতে হবে। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি আমি প্রত্যাশা করি এবং দ্রুত থেকে দ্রুততমের ভিতরে সেই শাস্তি যেন কার্যকর হয় তা আমি দেখতে চাই। রাজধানীর শাহবাগে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে তুলে ধরা হয় দেশে প্রতি 10 জন শিশুর মধ্যে 9 জনেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার। আর 14 বছর পর্যন্ত 85% শিশু সহিংস শাসনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়। যুব সমাজ, শিক্ষক, ইমাম, পুরোহিতদের নিয়ে শিশু সুরক্ষা কমিটি গঠন করা যেতে পারে। এই যে 4.5 লাখ কেসেস এখনো যে পেন্ডিং আমরা বলছি, আমার খালি প্রশ্ন আসে, হোয়াট উইল ইট টেক এই কেসগুলার জাস্টিস দেওয়ার জন্য? সবগুলি হয়তো মিডিয়ার নজরে আসে না, কিন্তু আমরা চেষ্টা করি যাতে রিপোর্টগুলি সুন্দরভাবে দেওয়া যায়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ একসঙ্গে কাজ করলে নির্যাতন ও শিশু হত্যার ঘটনা কমে আসবে। ডেপুটি স্পিকার বলেন, সমন্বিত উদ্যোগেই শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। আমাদের প্রত্যেকের নিজস্ব জায়গা থেকে আওয়াজ তুলতে হবে এবং আমরা চাই আওয়াজটা উঠুক এবং শুধুমাত্র টেবিলে না, এই আলোচনাটা আমরা যেন সোসাইটিতে ক্যারি করতে পারি। আমরা যতই সমাজের মানুষ অ্যাওয়ার হই না কেন, আলটিমেটলি গভর্নমেন্ট অর স্টেট হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট আওয়ার চাইল্ড। ইনভেস্টিগেশন এবং জাস্টিস নিশ্চিত করা যায়। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিকরা অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সকালে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধনকালে তিনি বলেন, এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। তাই বাসাবাড়িতে পানি জমে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি মন্ত্রীর। বর্ষা মৌসুম শুরুর আগেই রাজধানীতে ডেঙ্গু নিয়ে বাড়ছে উৎকণ্ঠা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনে শুরু হলো বিশেষ মশক নিধন ও সচেতনতা অভিযান। এরই অংশ হিসেবে সচেতনতামূলক র্যালির আয়োজন করে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এর আগে ধানমন্ডিতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। বাসাবাড়িতে পানি জমে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন মন্ত্রী। ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে একেবারে অধিক ঝুঁকিপূর্ণ। আমাদের মোবাইল টিম যাবে, যদি কোনো বাড়িতে ঢুকে আমরা ছাদে পানি পাই, ড্রেনে পানি পাই, বদ্ধ লেট্রিনে পানি পাই, মোবাইল কোড সাথে সাথে জরিমানা করা হবে এবং ব্যাপক হারে জরিমানা করা হবে। এদিকে রাজধানীর গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত। আগামী 3 মাস ব্যাপী ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হবে রাজধানী জুড়ে। 3 মাসের একটা কর্মসূচি হাতে নিয়েছি ডেঙ্গু প্রতিরোধের জন্য। আমরা যদি নিজ নিজ বাসায় আর এই কথাগুলো যদি আরো একজন 5 জনকে 10 জনকে কথাগুলো বলি, তাহলে আমাদের মনে হয় আমাদের কাজগুলো আরো সহজ হবে, আমাদের সচেতনতা আপনাদের মাধ্যমে বৃদ্ধি পাবে। বিভিন্ন সোসাইটিগুলো তারা ইতিমধ্যেই সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন। তাদেরকে আমরা সেই সহযোগিতা করব, সেই চিঠি দেব এবং তারপরেও যদি কাজ না হয় তাদেরকে নিয়েই আমরা আইনের আওতায় যে কঠিন ব্যবস্থাগুলো নিতে হয় প্রয়োজনে সেগুলো নেব। এছাড়া সরকারি প্রতিষ্ঠানে এডিসের লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে জরিমানা করা হবে বলেও জানান তিনি। সবাই মিলে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. উচ্ছেদের 3 মাস যেতে না যেতেই আবারও দখল হয়ে গেছে কক্সবাজার সমুদ্র সৈকত। উচ্চ আদালতের রিট ঠুকে দিয়ে বালিয়াড়িতে গড়ে উঠেছে শত শত ঝুপড়ি দোকান। এতে পরিবেশগত সংকটাপন্ন এলাকা আবারও পরিণত হয়েছে বস্তিতে। সাগরের গর্জন, বাতাসে উঠছে বালু। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে বালুচরে চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। সারি সারি ঝুপড়ি দোকান, ত্রিপল আর ভ্যান গাড়ি নিয়ে গড়ে তোলা অস্থায়ী স্থাপনা। পরিবেশবাদীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল মার্চে কক্সবাজার এসে সৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে অভিযানে উচ্ছেদ করা হয় সহস্রাধিক অবৈধ দোকান ও স্থাপনা। কিন্তু মাত্র 3 মাসের ব্যবধানে আবারও সেই বালিয়াড়িতে গড়ে উঠেছে স্থাপনা। তবে দোকানিদের দাবি জীবিকার তাগিদেই সৈকতে ফিরে আসা। জানান উচ্চ আদালতে করা হয়েছে রিট। বিভিন্ন কষ্ট মানবতার দিন যাপন করতেছি, কেউ আমাদের খবর নিচ্ছে না। পুনর্বাসনের ব্যবস্থা না করে আমাদের কার্ডটা নবায়ন নিবে না বলে একটা নোটিশ ইস্যু করা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছে, বারবার উচ্ছেদ অভিযান হলেও দীর্ঘমেয়াদী সমাধান না থাকায় আবারও ফিরে আসে দখলদাররা। কখনো চাই না যে কক্সবাজার পর্যটন নগরী একটা পুনর্বাসন এলাকা হোক। ব্যবসা হিসেবে এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি না। জেলা প্রশাসন বলছে বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। এটা আমরা এরপর তার একটা রিড করেছি, আমরা রিডের জবাব দিচ্ছি এবং কোর্টের নির্দেশনা অনুসারে আমরা দ্রুত এই ব্যবস্থা নেব। সৈকতের বালিয়াড়িতে দোকান বসানোর সব সাময়িক অনুমতি বাতিল করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে নতুন করে কোনো অনুমতিও আর দেয়া হবে না বলেও জানানো হয়েছে। 1 জুন জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ায় 8 মাস আগে ডাকাতির পর হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছিল সংঘবদ্ধ চক্র। পরে আদালত থেকে জামিনে মুক্ত হয়ে একই চক্রের সদস্যরা ফের একের পর এক ডাকাতির ঘটনায় জড়িয়ে পড়ে। গোয়েন্দা পুলিশের অভিযানে আলাদা 2টি ডাকাতির ঘটনায় চক্রের 5 সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি সংঘটিতর পর হত্যাকাণ্ডে জড়িত হয়ে গ্রেপ্তার হলেও আদালতের মাধ্যমে জামিনে বেরিয়ে আবারও একের পর এক ডাকাতিতে জড়িয়ে পড়ে চক্রটি।
গত 2 দিনে আন্তঃজেলা ডাকাত দলের এমন 9 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি লুণ্ঠিত মোটরসাইকেল, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পুলিশ বলছে নন্দীগ্রামের বীরপলি ও শিবগঞ্জের দহপাড়া গ্রামে আলাদা 2 ডাকাতির ঘটনায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। টোটাল আমরা 9 জনকে গ্রেপ্তার করি, ডাকাতির প্রস্তুতিতে 4 জন এবং ডাকাতির ঘটনায় এই 5 জনকে, এবং এই 9 জনই কোনো না কোনো ভাবে এই 2টা ঘটনার সাথে জড়িত। পুলিশ বলছে ডাকাত দলের সদস্য ইমরান, জিয়ারুল, আসলাম ও জুয়েল গত 17 অক্টোবর দুপচাচিয়ার তালোরা বাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পর বিমলা পোদ্দার নামে এক বৃদ্ধাকে হত্যা করে। ওই দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের পর আসামিরা আদালতে 164 ধারায় জবানবন্দিও দেন। তবে 4 মাস পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা জামিনে বেরিয়ে আবারও ডাকাতিতে লিপ্ত হয়। আমাদের বেশ পুলিশের এঙ্গেজ থাকতে হচ্ছে কাজটা নিয়ে, এবং একটা ঘটনা ঘটার পরে সেটা উদ্ঘাটন করা তো বেশ জটিল হয়ে পড়ে। তো আমরা কাজ করি, সেখান থেকে বেগ পেতে হয়, কিন্তু আমরা কাজটা অবশ্যই সফল হয়েছি। গ্রেপ্তার সব আসামির বিরুদ্ধে 1 থেকে 10টি পর্যন্ত মামলা রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ঈদ শেষে কর্মস্থলে ফেরা নিয়ে ভোগান্তি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে যানজটে নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারেনি যাত্রীরা। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া আর আরিচা কাজিরহাট নৌ রুটে যানজট না থাকলেও ছিল যাত্রীর চাপ। শুক্রবার রাত থেকেই যমুনা সেতু, সংযোগ সড়ক সহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা যায় যানবাহনের অতিরিক্ত চাপ। শনিবার সকালে এই রুটে আরও বাড়ে গাড়ি। সঙ্গে বৃষ্টি ও বিভিন্ন পয়েন্টে একাধিক গাড়ি বিকল হওয়ায় 14 কিলোমিটার এলাকায় থেমে থেমে দেখা দেয় যানজট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ে যানবাহনের যাত্রী ও চালকদের। ঈদের ছুটি শেষে গত সোমবার অফিস আদালত সব খুললেও গত সপ্তাহে ঢাকায় ফেরেননি অনেকে। রোববার কর্মদিবস সামনে রেখে রাজধানীতে ফেরার তোড়জোড়ে মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। কর্মস্থলমুখী মানুষের চাপ দেখা গেছে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর অংশেও। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যাত্রীরা ফিরেছেন অনেকটা স্বস্তি নিয়ে। গাজীপুরের চান্দনা ও বগুড়া চৌরাস্তা এলাকায় খুব একটা যানজট চোখে পড়েনি। পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে কর্মস্থলমুখী মানুষের চাপ থাকলেও ছিল না যানজট ও ভোগান্তি। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ঈদযাত্রা ও কর্মস্থলে ফেরা মানুষের পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে 23টি ফেরি, 32টি লঞ্চ ও 67টি স্পিডবোট নিয়োজিত রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ধারণ ক্ষমতা 4 গুণ বন্দি নিয়ে ধুঁকতে থাকা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারকে অপরাধের ধরন ও অঞ্চলভিত্তিক 4টি অংশে বিভক্ত করতে চায় কারা কর্তৃপক্ষ। এক্ষেত্রে মহানগর ও জেলার জন্য যেমন পৃথক কারাগারের পরিকল্পনা, তেমনি মাদক মামলার আসামি ও রোহিঙ্গাদের জন্য ভিন্ন আবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত কমলদের রিপোর্টে। মাত্র 1850 জন ধারণ ক্ষমতার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বন্দী রয়েছে 6009 জন। মহানগরের 16টি থানায় দায়েরকৃত মামলার অন্তত 3 থেকে 3500 আসামি যেমন এই কারাগারে থাকছে, তেমনি জেলার থানায় দায়েরকৃত মামলার আসামিও থাকছে আরো অন্তত 1500। মাত্রাতিরিক্ত বন্দী নিয়ে দুর্ভোগে প্রশাসন। যদি কোনো কারণে কোনো একটা কন্টাজিয়াস কোনো একটা ডিজিজের মধ্যে যায়, তারা যেভাবে একজন আরেকজনের সাথে এত কাছাকাছি থাকে, আমার মনে হয় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে স্বাভাবিক সময়ে মাদক আইনের 2500 এবং 600-এর বেশি জলদস্যু আইনে গ্রেপ্তার হওয়া আসামি বন্দী থাকছে। এর বাইরে রয়েছে বিভাগীয় ট্রাইব্যুনাল এবং মিয়ানমারের নাগরিক 350, রোহিঙ্গা এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর দুর্দর্শ সন্ত্রাসীরা। আর এই গ্রুপটি চট্টগ্রামের সন্ত্রাস সৃষ্টি ও অপরাধের মাত্রা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় মহানগর, জেলা এবং মাদক আইন ও রোহিঙ্গাদের জন্য পৃথক কারাগারের প্রস্তাবনা পাঠানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। পুরনো যে কারাগারটা আছে সেটা চট্টগ্রাম মানকানা আপনার ডিস্ট্রিক্টের বন্দি থাকবে, তখন আপনার সব জাতীয় বন্দি আলাদা আলাদা থাকবে, কোনো বন্দির সাথে কোনো বন্দির সংমিশ্রণ ঘটবে না, তারা সলা পরামর্শ করতে পারবে না, তখন অটো রাষ্ট্রের অপরাধটা কমে আসবে। অবশ্য বিশ্বের কোনো দেশে এই ধরনের কারাগার নজির না থাকায় অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে কারা কর্তৃপক্ষকেই আরো বেশি কঠোর হতে বলছেন এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম মহানগরের বন্দীদের সরিয়ে নিতে বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে নতুন একটি কারাগার স্থাপনের চিন্তা ভাবনাও চলছে। বিশ্বের কোথাও কোনো কারাগারেই আমি এই ক্রাইম অনুযায়ী শ্রেণী বিভাগ করে আলাদা জেলখানা দেখিনি।
সবখানেই একই জেলখানায় সবাই বসবাস করে, কিন্তু ওখানে ভেতরে আলাদা আলাদা সেল থাকে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম আদালত ভবনের দূরত্ব 500 গজেরও কম, কিন্তু অপরাধের ধরন ও অঞ্চল ভেদে চট্টগ্রাম কারাগারকে বিভাজন করা হলে জটিলতা না কমে বরং বাড়বে বলে মনে করেন আইনজীবী নেতারা। হাজারো আসামি, হাজার রকমের মামলা আছে এখানে। এখন অনেক সময় দেখা যায় এক আসামির 3 ধরনের সমস্যার মামলার মধ্যে ইনভলভ। আমাদের এই ভঙ্গুর অর্থনীতিতে এই ধরনের ব্যয়বহুল প্রকল্প নেওয়া মানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। কারাবিধি অনুযায়ী একজন বন্দী কারাগারে ঘুমানোর জন্য 36 বর্গফুট এবং হাঁটা চলার জন্য আরো 100 বর্গফুট জায়গা বরাদ্দ রাখার বিধান রয়েছে, কিন্তু 1885 সালে প্রতিষ্ঠিত কারাগারে বন্দীর সংখ্যা বেশিও হয় তা সম্ভব হয়ে উঠছে না। অপরাধ নিয়ন্ত্রণে কারাগার বিভাজন নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু শতবর্ষী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সংস্কারের কোনো বিকল্প নেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারতের দিল্লিতে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের মৃত্যুতে গ্রামের বাড়ি চট্টগ্রামে চলছে মাতম। ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে একই পরিবারের আরও 4 সদস্য গুরুতর দগ্ধ অবস্থায় ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। ভারতের দিল্লিতে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলেন ভগ্নিপতিকে, কিন্তু সেখান থেকেই নিজেই ফিরছেন লাশ হয়ে। নয়াদিল্লিতে অগ্নিকাণ্ডের ঘটনায় 3 দিন পেরিয়ে গেলেও এখনও শোকের মাতম চলছে চট্টগ্রামের ব্যবসায়ী নুরুল আমিন সোহাগের পরিবারে। লাশ দেশে ফিরিয়ে আনার প্রহর গুনছেন স্বজনরা, থামছে না বাবার কান্না। চিকিৎসা করাতে গিয়ে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তারা। আমার কি হইলো, আমার সাধারণ গোছানো সংসার আমার সব শেষ হয়ে গেল। এখন কি অবস্থা, কোথায় আছে আমরা সঠিক খবর জানি না। গুরুতর দগ্ধ বাকি 4 জনের উন্নত চিকিৎসার ব্যবস্থার জন্য ভারত ও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান স্বজনরা। সবসাথে ক্রিটিক্যাল আমার বোনটার এখন আমরা খবর পাচ্ছি না। আমাদের প্রতিনিধি গেছে, ওদেরকে ওকে মানে দেখা সাক্ষাৎ করার জন্য দিচ্ছে না, ওই এইমস হাসপাতালে আছে। আমরা এখন পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাচ্ছি না। আমরা আকুল আবেদন জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে যেন তাদের সুচিকিৎসাটা যেন হয়। ওখানে আমাদের যারা এখন চিকিৎসা নিয়ে আছে তাদের জন্য সঠিক চিকিৎসার ব্যবস্থা হয়। একটি হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন তারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার 3 উপজেলার পাহাড়ি টিলাভূমিতে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। দূর দূরান্ত থেকে বাগান দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। লিচুর বাম্পার ফলনে খুশি বাগান মালিকরা। হৃদয় পলের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। থোকায় থোকায় ঝুলে আছে মৌসুমী রসালো ফল লিচু। চলতি মৌসুমে পাহাড়ি লালমাটি সমৃদ্ধ ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর, কসবা এবং আখাউড়া উপজেলার 555 হেক্টর জমিতে চায়না 2 ও চায়না 3 বোম্বে এবং পাটনা জাতের লিচুর আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাগানগুলোতে বাম্পার ফলন হয়েছে। এদিকে লিচু বাগান দেখতে দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড় বেড়েছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি গাছ থেকে লিচু পেড়ে খেতে পারায় উচ্ছ্বাস প্রকাশ করেন আগতরা। এর আগে আমি আর কখনো আসি নাই, প্রথম আসছি। বিজয়নগরের মতো এত সুন্দর লিচু বাগান আমি আগে কখনো দেখিনি। একটা লিচু বাগান আছে, এটা দেখতে খুব ভালো লাগতেছে, আবার খাইতেও ভালো লাগতেছে। এই নিজ হাতে ধরে যে লিচু পেরে খাওয়ার যে আসলে বিষয়টা, এটা আসলে অন্যরকম। প্রায় এই বাগান থেকে 2000-2500 টাকা দর কিনা নেই নিয়ে আমরা এই অন্য নিয়ে বেশি। স্বাদে রসে পরিপূর্ণ ও বিষমুক্ত লিচু বাগানই দর্শনার্থীদের কাছে বিক্রি করতে পেরে খুশি বাগান মালিকরা। এই বছরও ভালো লিচু হয়েছে আসলে অন্যান্য বছরের তুলনা। কুমিল্লাতে আসছে আপনার যে ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে এই যে নরসিংদী থেকে, আশুগঞ্জ থেকে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 1200 বাগানে লিচুর আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে কৃষকদেরকে শুরু থেকেই মাটিতে যে সার দিতে হবে সেই পরিমাণ সহ বিভিন্ন রোগ এবং পোকামাকড় আক্রমণে কি ব্যবস্থা নিতে হবে সেইগুলো কৃষকদেরকে সাথে থেকে তাদেরকে পরামর্শ দিয়ে নিয়মিতভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। 3 উপজেলার বাগান থেকে অন্তত 2331 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য অন্তত 30 কোটি টাকা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বসিন ঘিরে সীমান্ত উত্তেজনা, 24 ঘন্টা 8 জেলা দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। টহল জোরদার, দিনরাত পাহারায় স্থানীয়রাও।
7তলা 8তলা 9তলা পর্যন্ত মশা উঠে। কখনোই আমরা দেখে নেই এখানে মশা তাড়ানোর যে ওষুধ আছে, তারপর যে কীটনাশক আছে, এগুলো কখনো দেওয়ার জন্য। চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্ত। এবার ভয়াবহ পরিস্থিতির সংখ্যা। অভিযান চালাবে ঢাকার 2 সিটি। বাড়িতে এডিসের লার্ভা পেলে আইনি ব্যবস্থা ঘোষণা। এবং উচ্ছেদের 3 মাস না যেতে আবার দখল কক্সবাজার সমুদ্র সৈকত। শত শত ঝুপড়ি ঘরে বস্তিতে পরিণত বালিয়াড়ি। রিটের কারণে উচ্চ আদালতের নির্দেশনার অপেক্ষায় প্রশাসন। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।